জীবনানন্দের কবিতা উদ্ধৃত করে আজকের বিষয়ভিত্তিক দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ তোমাদের সামনে কিছুটা অংশ পড়াব। পৃথিবীর এখন গভীরতম অসুখ, কিন্তু এই ঘরবন্দি অবস্থায় তোমাদেরকে বন্দি না থেকে যতটা সম্ভব তোমাদের বিষয় ভিত্তিক যেসব সাবজেক্টগুলো শিক্ষক মহাশয়রা পড়াচ্ছেন সেগুলো মন দিয়ে তোমরা পড়াশোনা করবে। আজকে আমি তোমাদের পড়াবো বাংলা ব্যাকরণের প্রথমে কারক। কারক কি, কারক কাকে বলে, এটা তোমাদের আগে জানা প্রয়োজন আছে। ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্যান্য পদের সম্পর্ক হলো কারক। যিনি করেন, যিনি নির্মাণ করেন, যিনি সৃষ্টি করেন ইত্যাদি অর্থে, অর্থাৎ প্রত্যয়গত রূপ হলো ক্রি যুক্ত অক, এই করে কারক। আমি তোমাদের একটি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে যে কারক কি বা কারকের বিষয়বস্তুটা কি। তোমরা লিখে নিতেও পারো। পঞ্চায়েত প্রধান তার অফিসে বন্যার্তদের জন্য সরকারি তহবিল থেকে কর্মচারীদের দিয়ে ত্রাণ সামগ্রী দিচ্ছে। এই যে বাক্য একটি বললাম, এই বাক্যটি তোমরা লেখো। আমিও বোর্ডে তোমাদের লিখে দিচ্ছি, সেইভাবে তোমরা লিখবে। পঞ্চায়েত প্রধান তার অফিসে বন্যার্তদের জন্য সরকারি তহবিল থেকে কর্মচারীদের দিয়ে ত্রাণ সামগ্রী দিচ্ছে। আমি দেখো এই বাক্যটির মধ্যে যেগুলো আন্ডারলাইন করছি ওইগুলো ভালো করে দেখবে। পঞ্চায়েত প্রধান অফিসে বন্যার্তদের সরকারি তহবিল কর্মচারীদের ত্রাণ সামগ্রী দিচ্ছে। এই বাক্যটির মধ্যে কারক লুকিয়ে আছে। কতকগুলি কারক বা কত প্রকার কারক, ভালো করে দেখো। কারক এইভাবে তোমরা ছকটা করে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কর্তৃকারক,
কর্ম, করণ, নিমিত্ত, অপাদান, অধিকরণ। আপাতত এই যে 6টি মূল কারক, এই 6টি কারকে কিভাবে বিভক্তি সহযোগে কারকগুলো হয়েছে এবং ওই বিভক্তিগুলি কি সেটা তোমরা এই খাতায় ফলো করো, বা আমি যে বোর্ড ওয়ার্কটা করছি তাহলে তোমরা বুঝতে পারবে। কর্তৃকারকে যেমন পঞ্চায়েত প্রধান, এখানে কি বিভক্তি আছে? পঞ্চায়েত, এ তে পঞ্চায়েত প্রধান, তার অফিসে ত্রাণ সামগ্রী, কর্ম, ত্রাণ সামগ্রী, অফিসে কে রে, করণ, কর্মচারীদের দ্বারা দেয়া কর্তৃক, আমি সঙ্গে সঙ্গে তোমাদের কোন কারকে কি বিভক্তি এগুলো বলে যাচ্ছে, ভালো করে লক্ষ্য করো। এরপর নিমিত্ত কারক, বন্যার্থদের জন্য, তোমাদের বাক্যের মধ্যে কিন্তু আছে বন্যার্থদের জন্য, এটা নিমিত্ত। কে রে, অপাদান, সরকারি তহবিল থেকে, হইতে থেকেছে, অধিকরণে, তার অফিসে, কোথায়? তার অফিসে তাহলে এই বিভক্তিগুলো আপাতত হয়েছে এই বাক্যের মধ্যে। কর্তৃকারক, এতে কর্মকারক, কে রে করণকারক, দ্বারা দেয়া কর্তৃক, নিমিত্তকারকে জন্য কে রে হতে পারে, অপাদান কারকে সরকারি তহবিল থেকে, হইতে থেকেছে, অধিকরণে তার অফিসে। এই বিভক্তিগুলোর মধ্যে বাংলায় বিভক্তি আছে যে বিভক্তিগুলো সব কারকেই প্রযুক্ত হয়। যেমন এ বিভক্তি বাংলায় সফল করতে সকল কারকে ব্যবহৃত হয়। এই বিভক্তিটা বাংলায় সকল কারকে ব্যবহৃত হয়, এ তেও হয়, তাই এই কারকটাকে বলা হচ্ছে, এই বিভক্তিটাকে বলা হচ্ছে তির্যক বিভক্তি। এতে এটা হচ্ছে তির্যক বিভক্তি, সকল কারকে এই বিভক্তি প্রযুক্ত হয়, এটা মনে রাখবে ভালো করে। আচ্ছা, তোমাদের বিভিন্ন কারকে কিছু উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবে
যে কারকগুলো কীভাবে বিভক্তি সহ কারক নির্বাচন করতে হয়। যেমন কর্তৃকারক, বুলবুলিতে ধান খেয়েছে। কর্তৃকারক, বুলবুলিতে ধান খেয়েছে। বুলবুলিতে ধান খেয়েছে। এখানে বুলবুলিতে দাগ দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে বুলবুলিতে তে বিভক্তি। অনুরূপভাবে বাজনা বাজে, বাজনা, পণ্ডিতে পণ্ডিতে তর্ক হয়, পণ্ডিতে পণ্ডিতে। একটা উদাহরণ দিচ্ছি আমি, পরে তোমরা আরও দু একখানা বই রেফারেন্স আছে, সেগুলো মিলিয়ে দেখবে, আরও অনেক উদাহরণ পেয়ে যাবে। কর্মকারক, কর্মকারক, দেশ, যেমন জীবে প্রেম করে যেইজন। জীবে প্রেম করে যেইজন, জীবে প্রেম করে যেইজন, এই জীবে এখানে এই বিভক্তি আছে। করণকারক, আকাশ মেঘে ঢাকা। আকাশ মেঘে ঢাকা, মেঘে ঢাকা, আকাশ মেঘে ঢাকা, এই মেঘে, আকাশ মেঘের দ্বারা ঢাকা, দ্বারা দিয়ে করতে আসছে এখানে। আর হতে পারে তারায় করেছে আকাশ, বা তারায় তারায় আকাশ ভরেছে আকাশ, তারায় তারায় ভরেছে আকাশ, এও করণকারক। নিমিত্তকারক, দেবতার নৈবেদ্য সাজানো হয়েছে। এই দেবতা বা রান্নার নিমিত্ত মা ঘরে গেল, রান্নার নিমিত্ত মা ঘরে গেল, রান্নার নিমিত্ত মা ঘরে গেল। এখানে নিমিত্ত, নিমিত্তকারক। অপাদানে, অপাদান কারকে যেটা, বাঁশের চেয়ে কঞ্চির দৌড়, এই বাঁশের চেয়ে, বাঁশের চেয়ে কঞ্চির দৌড়, বাঁশের চেয়ে কঞ্চির দৌড়, দৌড়। তাই এই যে চেয়ে, এটা হচ্ছে অপাদান। আমি নাম লিখছি না, আজ কর্মকরণ, নিমিত্ত, এটা হচ্ছে অপাদান, অপাদান। অধিকরণ, ছয়, অধিকরণ, অধিকরণে নদীতে স্নান করা যায়। এই যে নদীতে, কোথায়? নদীতে। এর অনেক ভাগ আছে, পরে সেটা তোমাদের আলোচনা করা হবে। আপাতত সমাসের বিষয়টা আগে জেনে নাও, তারপরে আমরা ডিটেলস আলোচনা করব পরে। অধিকরণ, অধিকরণ কারকে নদীতে স্নান করা যায়। এই যে নদীতে, এই বিভক্তি বা এই বিভক্তি হয়েছে, এটা কারক। এর সঙ্গে, কারকের সঙ্গে আরেকটা বিষয় জড়িত আছে, যেটা তোমরা এর আগে হয়তো পড়োনি বা তোমরা জানো না। আরেকটা বলে কারক, আমরা পড়েছি, যেটা বলা হচ্ছে অকারক। সেই অকারকটা হচ্ছে ওই কারকেরই সঙ্গে অঙ্গীভূত। তো এই অকারকটাকে দুটো ভাগে আমরা ভাগ করেছি। আগে তোমরা জানতে সম্বন্ধ পদ, সম্বোধন পদ। সেই সম্বন্ধ এবং সম্বোধন পদই হচ্ছে অকারক, অকারক। ওটা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে না, অকারক, যেটা ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে না, দেখি অকারক। সম্বন্ধপদ, সম্বন্ধপদ, সম্বোধন পদ, এই দুটো ভাগ। সম্বোধন পদ, তাহলে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে না, কিন্তু অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক থাকলেও থাকতে পারে, থাকবে। অর্থাৎ বাক্যে যে পদে কাউকে সম্বোধন বা আহ্বান করা হয়, সেটা হচ্ছে সম্বোধন। আর ক্রিয়ার সঙ্গে সম্পর্ক থাকবে না এমন ধরনের যে পদ, সেটা হচ্ছে
অকারক সম্বন্ধপদ, অর্থাৎ সম্বন্ধপদ। যেমন রামের দাদা ভালো খেলে, রামের এখানে সম্বন্ধ তৎপুরুষ হয়েছে। আমার দেশ মাছের আঁশ, এগুলো কিন্তু সম্বন্ধ তৎপুরুষ। আবার সম্বোধন পদ, সম্বোধন করা হবে, সম্বোধন করে ডাকাবে। যেমন বৎস এবার প্রস্থান করো, সম্বোধন করা হচ্ছে বৎস। বা ভাই তুমি এবার চুপ করো, এই যে ভাই বলে সম্বোধন করা হয়েছে, এগুলো হচ্ছে সম্বোধন পদ। বা ওগো আজ তোরা যাসনি ঘরের বাহিরে, এগুলো সম্বোধন করা হয়েছে। এগুলো অকারকের মধ্যে পড়ছে, দুটো তালে, সম্বন্ধ পদ আর হচ্ছে সম্বোধন পদ। আপাতত সমাসের এই বিষয়টা তোমরা জেনে রাখো। আমি যেহেতু তোমাদের বলেছি যে ব্যাকরণে আমি তোমাদের যে বিষয়গুলো আছে, কারক আছে, সমাস আছে, বাচ্য আছে, আর হচ্ছে বাক্য পরিবর্তন। তোমাদের তো এই অল্প সময়ের মধ্যে এত সব পড়ানো যাবে না, তবে যতটুকু পারা যায় তোমাদের পড়ানো হবে। আচ্ছা, এরপরে আমি আসছি সমাস। সমাসটা তোমাদের একটু জটিল। একটা কথা আছে যে সমাস শিখতে যায় 6 মাস, কিন্তু আমি তোমাদের আজকে ওই খুব অল্প সময়ের মধ্যে বিষয়টা তোমাদের কতটা আমি বোঝাতে পারবো সেটা তোমরা বোঝার চেষ্টা করবে। তারপরে বাড়িতে বই পড়লে আরও ভালোভাবে জানতে পারবে, বিস্তৃত আলোচনা হবে। যখন স্কুলে আসবে তখন আলোচনা হবে। তো তোমরা বাড়িতে কেন বসে থাকবে, আপাতত বিষয়টা একটু জান। সমাসের আক্ষরিক অর্থ হচ্ছে সংক্ষেপ, অর্থাৎ 2 বা ততোধিক সম্বন্ধযুক্ত পদ যখন এক পদে পরিণত হয় তাকে বলা হচ্ছে সমাস। এই সমাসকে আমরা অনেকগুলো ভাগে ভাগ করেছি। সমাস ভাগগুলো তোমরা লিখে নাও। দ্বন্দ্ব সমাস, 1 হচ্ছে দ্বন্দ্ব, 2 হচ্ছে কর্মধারয়, 3 হচ্ছে বহুব্রীহি, 4 দ্বিগু, 5 অব্যয়ীভাব, 6 নিত্য সমাস, 7 অলোপ সমাস, 8 হচ্ছে বাক্যশ্রী। আপাতত এই সমাসগুলো তোমরা বাড়িতে পড়বে। দ্বন্দ্ব সমাস উদাহরণগুলো আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা কিন্তু বাড়িতে বুঝতে পারবে বইটা পড়লে। যেমন দেনা ও পাওনা, এখানে দুটো পদের প্রাধান্য থাকবে। সে বিশেষ্য দুটো পদ হতে পারে, বিশেষণ পদ হতে পারে। দেনা পাওনা, হাট ও বাজার, তুমি আমিও সে আমরা, কর্ণ অর্জুন, এগুলো হচ্ছে কি দুটো পদ সমমূল্যে, যার ফলে এই পদগুলো মিলে কিন্তু সমাস হচ্ছে দ্বন্দ্ব সমাস। কর্মধারয় সমাস, কর্মধারয় উদাহরণগুলো আমি দিচ্ছি, তোমরা সেইভাবে বইটা খুঁটিয়ে পড়লে কিন্তু বুঝতে পারবে। যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি, এই যে বিষয়গুলো বলছি
কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের সংজ্ঞাটা হচ্ছে বিশেষ্য ও বিশেষণ, বিশেষ্য ও বিশেষ্য বা বিশেষ্য ও বিশেষ কিংবা বিশেষণ ও বিশেষণ পদের সমাস হলে এবং পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হলে তাকে কর্মধারয় সমাস বলে। যেমন যিনি রাজা তিনি ঋষি, রাজর্ষি। ভাজা যে মাছ, ভাজা মাছ, এখানে পূর্ব নিপাত হয়েছে। আবার একে অনেক ভাগে ভাগ করা হয়েছে, উপমিত কর্মধারয়, উপমান কর্মধারয়, রূপক কর্মধারয়। এই বিষয়গুলো তোমরা ক্লাসে তোমাদের বোঝাবো, তবে এই অল্প সময়ের মধ্যে তো এত ডিটেলসে যাওয়া সম্ভব হবে না। তো আমি মোটামুটি তোমাদের যতটা পারা যায় কম সময়ের মধ্যে বলছি, এগুলো একটু ভেবে নাও, পরে তোমরা বই দেখে নেবে। কর্মধারয় তা তৎপুরুষ, সেই তৎপুরুষ সমাস, যে সমাসে পূর্বপদে কর্ম, করণ, উপাদান প্রভৃতি বিভক্তি লোপ পায় এবং যার পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলে তৎপুরুষ সমাস। এই তৎপুরুষ সমাসে তোমাদের অনেক একটু বেশি পড়তে হবে। এখানে অনেক ভাগ করা আছে: কর্ম তৎপুরুষ সমাস, করণ তৎপুরুষ সমাস, নিমিত্ত তৎপুরুষ, উপাদান তৎপুরুষ, সম্বন্ধ তৎপুরুষ, অধিকরণ তৎপুরুষ বা নং তৎপুরুষ। এই বিষয়গুলো ভাগ করা আছে। এত যাওয়া সম্ভব নয়, কেন তোমাদের ক্লাসেই এগুলো বোঝানো হবে। তবে একটু জেনে নাও। যেমন পথের রাজা রাজপথ, হংসের রাজা রাজহংস, গাছে পাকা গাছ পাকা। নং তৎপুরুষ যেমন নয় উচিত অনুচিত, এইগুলো হচ্ছে তৎপুরুষের ভাগ। এরপরে বহুব্রীহি। বহুব্রীহি কথার অর্থ তোমরা নিশ্চয়ই জানো, যে সমাসে সমাসমান পদের অর্থ প্রতীয়মান না হয়ে তাদের দ্বারা লক্ষিত অন্য কোনো অর্থ প্রকাশিত হয় তাকে বহুব্রীহি সমাস বলে। অর্থাৎ এই বহুব্রীহি সমাস আবার অনেক ভাগেও ভাগ করা হয়েছে। যেমন মধ্যপদলোপী বহুব্রীহি, ব্যতিহার বহুব্রীহি, সমার্থক বহুব্রীহি, না বহুব্রীহি বা নঅর্থক বহুব্রীহি বা সংখ্যাবাচক বহুব্রীহি। দু একটা উদাহরণ তোমাদের বলি। যেমন পীতাম্বর যাহার, পীতাম্বর, হরিণের মতো সুন্দর অক্ষি যার, এনাক্ষী, চাঁদের মতো সুন্দর মুখ যার, চাঁদ মুখ। এই ধরনের আছে। বা এই যে বতিহার বহুব্রীহি, লাঠিতে লাঠিতে যুদ্ধ, লাঠালাঠি, এই ধরনের অনেক উদাহরণ আছে। এবার দ্বিগু সমাস, যার অর্থ হচ্ছে কি দুইটি গরুর সমষ্টি, দ্বিগু সমাস। অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের সমাস হলে তাকে দ্বিগু সমাস বলে। এই দ্বিগু সমাস সমাহার বোঝাবে। যেমন শত বছরের সমাহার শত বছর, পঞ্চনদের সমাহার পঞ্চনদ, এই ধরনের সমাসগুলো হয়েছে। এরপর হচ্ছে অব্যয়ীভাব। অব্যয়ীভাবকেও অনেক ভাগে ভাগ করা হয়েছে, তবে এর সংজ্ঞাটা একটু জেনে নাও। যে সমাসে পূর্বপদ অব্যয় এবং পূর্বপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে অব্যয়ীভাব সমাস বলে। এখানেও বিভিন্ন ধরনের ভাগ করা হয়েছে অব্যয়ীভাবের মধ্যে: সীমা, ব্যাপ্তি, যোগ্যতা, সামীপ্য, অভাব, সাদৃশ্য, পশ্চাৎ, বিপসা, বৈপরীত্য, আতিশয্য, সাকল্য, ক্ষুদ্রতা। যেমন উদাহরণ: রোজ রোজ হররোজ, ঘরে ঘরে প্রতিঘর, ক্ষণে ক্ষণে অনুক্ষণ, শন শন ভীষণ ইত্যাদি। নিত্য সমাস। নিত্য সমাস যে সমাসে নিত্য বা সবসময় সমাসবদ্ধ থাকে, অর্থাৎ যার ব্যাসবাক্য হয় না, তাকে বলে নিত্য সমাস। কৃষ্ণ সর্প, এর ব্যাসবাক্য কৃষ্ণ সর্প, অর্থাৎ বিগ্রহ বাক্য ব্যাসবাক্য একই রকমই থাকবে, নিত্য, এর কোনো পরিবর্তন হবে না। কেবল জ্ঞান, জ্ঞান মাত্র ইত্যাদি। আরেকটা হচ্ছে অলোপ সমাস। অলোপ সমাসকে আবার অনেকভাবে ভাগ করা হয়েছে: অলোপ দ্বন্দ্ব, অলোপ তৎপুরুষ, অলোপ উপাদান,
অলপ অধিকরণ, অলপ উপাদান, অলপ বহুব্রীহি। হ্যাঁ, যেমন একটা উদাহরণ তোমরা শোনো। হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। শিশুর অর্থাৎ মুখে প্রথম ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে, মুখে ভাত। এগুলো হচ্ছে অলুপ বহুব্রীহি, অর্থাৎ অলুপ বহুব্রীহি। এটা তোমার খুব ইম্পর্টেন্স, ভালো করে পড়ে রাখবে, পরীক্ষা পড়তে পারে। বাক্যাশ্রয়ী, যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বাক্যশ্রী সমাস বলে। যেমন চক্ষু অপারেশন শিবির, বসে আঁকা প্রতিযোগিতা, এইসব। এই বাক্যশ্রী সমাসে তোমাদের ব্যাস বাক্য, এই সমাসকে ভাঙলে ব্যাস বাক্য সমাস কী দাঁড়ায় সেটা দেখা দিতে পারে। এই যে তোমাদের প্রথমে বললাম যে চক্ষু অপারেশনের শিবির, এখানে চক্ষুর অপারেশন সম্বন্ধে তৎপুরুষ, তার নিমিত্ত শিবির, নিমিত্ত তৎপুরুষ, ওটা দুটো সমাসের সমন্বয় ঘটেছে। বা বসে আঁকা প্রতিযোগিতা, বসে আঁকা, বসে আঁকা অলুপ অধিকরণ, আর বসে আঁকার প্রতিযোগিতা সম্বন্ধে তৎপুরুষ। এইভাবে বাক্যশ্রী সমাস বিস্তৃতভাবে হয়েছে। যাই হোক, আপাতত সমাসের এই বিষয়টা এই পর্যন্ত থাক। আরেকটা বিষয় তোমাদের আছে যেটা আলোচনা করেই শেষ করব, বাচ্য। এই বাচ্য যেটা হচ্ছে বাচ্য, বাচ্য কথা অর্থ কী? ক্রিয়ার রূপের পরিবর্তন হলো বাচ্য। ক্রিয়ার রূপের পরিবর্তন, মূল কথা, এক কথায় ক্রিয়ার রূপের পরিবর্তন হলো বাচ্য, যাকে ইংলিশে বলে ভয়েস। এই বাচ্যকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্মকর্তৃবাচ্য। কর্মকর্তৃবাচ্য, কর্তৃবাচ্যটা কি? যে কর্তার প্রাধান্য, এখানে থাকবে কর্তার প্রাধান্য, কর্তার অনুগামী এই বাচ্য, কর্তৃবাচ্য। আর কর্মবাচ্য কি? কর্মের প্রাধান্য, এখানে কর্মের প্রাধান্য, কর্মবাচ্য হচ্ছে ক্রিয়া কর্মের অনুসারে। ভাববাচ্য, ক্রিয়ার প্রাধান্য, ক্রিয়ার ভাবটি এখানে প্রাধান্য পায়। কর্মকর্তৃবাচ্য, কর্মের প্রাধান্য, কর্ম কর্তার মতো কাজ করে। উদাহরণ দিলে বুঝতে পারবে। উদাহরণ যেমন কর্তৃবাচ্য, কর্তৃবাচ্য, আমি তোমাকে বইটি দিলাম, আমি তোমাকে বইটি দিলাম। এখানে বেশ বেড়ালাম, এই যে আমি তোমাকে বইটি দিলাম, এখানে আমি কর্তা বা কর্তৃক প্রাধান্য পেয়েছে। কর্মবাচ্য, এখানে তোমাদের আগে বলা হয়েছে যে কর্মের প্রাধান্য, ক্রিয়া কর্মের অনুগামী। আমি তোমাকে, সরকার কর্তৃক তিনি পুরস্কৃত হলেন, সরকার কর্তৃক তিনি পুরস্কৃত হলেন, সরকার কর্তৃক তিনি পুরস্কৃত হলেন, পুরস্কৃত হলেন। এটা হচ্ছে কর্মবাচ্য, এখানে কর্মের প্রাধান্য। এবারে ভাববাচ্য, ভাববাচ্য, ভাববাচ্য হচ্ছে ক্রিয়ার ভাবটি প্রাধান্য পায়। আমার স্কুলে আসা হয়েছে, আমার স্কুলে আসা হয়েছে, আমার স্কুলে আসা হয়েছে, আমার স্কুলে আসা হয়েছে। এখানে হচ্ছে ভাবটাই প্রধান, অর্থাৎ ক্রিয়াটাই প্রধান, ভাববাচ্য। এরপর হচ্ছে কর্মকর্তৃবাচ্য, কর্মকর্তৃবাচ্য,
কর্মকর্তৃ বাচ্চে কর্ম কর্তার মতো কাজ করে, কর্মের প্রাধান্য, কর্ম কর্তার মতো কাজ করে। যেমন বাঁশি বাজে, শাঁখ বাজে, বাঁশি বাজে, মানে বাঁশি বাজে, বাঁশিকে তো কেউ না বাজালে বাজবে না, তাই বাঁশি নিজে বাজতে পারে না, কিন্তু বাঁশি বাজে এই অর্থে যে বাঁশিকে বাজাতে হয়, যার ফলে এখানে কর্ম কর্তার মতো কাজ করে, হচ্ছে কর্মের প্রাধান্যটা বেশি, তাই এটা হচ্ছে কর্মকর্তৃবাচ্য। এই হলো বাচ্যের মূল বিষয়গুলো। এরপরে বাক্য পরিবর্তন আছে, বাক্য পরিবর্তনটা তোমাদের পরে পড়াবো, এটা ক্লাসে তোমাদের বোঝালে ভালো হবে, কারণ এখানে পরিবর্তন করেই তোমাদের দেখাতে হবে। তবে আমি তোমাদের কিছু বাড়িতে, যেহেতু তোমরা তো এখন ঘরবন্দি অবস্থায় আছো, আমি যেটুকু পড়ালাম তারই মধ্য থেকে তোমরা, এবারে তো মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের দায়িত্বটা অনেক বেশি, গুরুত্বটা অনেক বেশি, তাই ব্যাকরণ থেকে যেসব প্রশ্ন তোমাদের বাড়িতে বসে তোমরা করবে, যেগুলো পরীক্ষার জন্য হয়তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো কিছু তোমাদের আমি দিচ্ছি, তোমরা বাড়িতে বসে তৈরি করবে, স্কুল খুললে সেগুলো তোমাদের আমি দেখব। প্রশ্নগুলো লিখে নাও। প্রথম হচ্ছে, অনুসর্গ কাকে বলে? অনুসর্গ কাকে বলে? একটি উদাহরণ, অনুসর্গ কাকে বলে, একটি উদাহরণ দাও। 2 হচ্ছে, সম্বোধন পদ কাকে বলে? তোমাদের যেগুলো পড়ালাম তাদের মধ্যেই আছে, আর এগুলো না পারলে স্কুল খুললে ক্লাসে তোমরা দেখাবে, তখনই তোমাদের বলে দেওয়া হবে। সম্বোধন পদ কাকে বলে? সম্বোধন পদ কাকে বলে? সম্বোধন পদ কাকে বলে? প্রথমে বললাম অনুসর্গ কাকে বলে, একটি উদাহরণ দাও। দ্বিতীয় হচ্ছে সম্বোধন পদ কাকে বলে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়? কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়? কোন বিভক্তিকে তির্যক বিভক্তি বলা হয়? 4 নম্বর প্রশ্ন, সে ব্যাকরণে ভালো, সে ব্যাকরণে ভালো ব্যাকরণে আছে, অনলাইন করা আছে, এই পদটি কোন কারক? এই রেখাঙ্কিত পদটি কোন কারক? রেখাঙ্কিত পদটি কোন কারক? 5, রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি রচনা করেছেন বা করেন। বাক্যটি কর্মবাচ্যে রূপান্তরিত করো। বাক্যটি কর্মবাচ্যে রূপান্তরিত করো। বাক্যটি রূপান্তরিত করো। এরপরে 6, চুলোচুলি পদটি ব্যাস বাক্য করো।
ব্যাস বাক্য করো, চুলো চুলো পদে ব্যাস বাক্য করো। 7, তুমি প্রস্তুত হও, না বাচক বাক্যে লেখো। এটা যদি তোমাদের পড়ানো হয়নি আজকে, তবু তোমরা চেষ্টা করবে। তুমি প্রস্তুত হও, না বাচক বাক্যে লেখো। না বাচক বাক্যে লেখো। না বাচক বাক্যে লেখো। না বাচক বাক্যে লেখো। 6, 7, 8, বাক্য নির্মাণের ক্ষেত্রে যোগ্যতা কি? 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 তারপরে 9 নম্বর প্রশ্ন, বিশেষ খণ্ড কাকে বলে? বিশেষ্য খণ্ড কাকে বলে? বিশেষ্য খণ্ড কাকে বলে? বিশেষ্য খণ্ড কাকে বলে? বিশেষ্য খণ্ড কাকে বলে? শেষ প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। কর্মকর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। এই 10টি প্রশ্ন তোমাদের দিলাম, বাড়িতে বসে ভালো করে চিন্তা ভাবনা করে খাতায় লিখে রাখবে। স্কুল খুললে তোমাদের খাতা দেখব। আজকে আপাতত এই পর্যন্ত থাক। তোমাদেরকে বলি, লকডাউন পিরিয়ড চলছে, বিশ্বজুড়ে যে মারণ রোগ করোনা আমাদেরকে জয় করতে হবে, অর্থাৎ ভয়কে আমাদের জয় করতে হবে। তাই তোমাদের ছুটির মধ্যে থাকলেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিভিন্ন সাবজেক্টগুলো মাস্টারমশাই পড়াচ্ছেন, সেই অনুযায়ী তোমরা নেট ফলো করবে, তাহলে তোমাদেরও সুবিধা হবে এবং ভয়টা দূরীভূত হবে। তাই তোমাদের শেষ করব কবি সত্যেন দত্তের একটি কবিতার লাইন দিয়ে, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে, অমৃতের টিকা পড়ি। ধন্যবাদ।